নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জীবন থাকলেই জগৎ আছে, আর এই জগৎ বিশ্বাসের উপরই টিকে আছে। জীবনে বাঁচার জন্য জরুরি হলো যে আমরা নিজের উপর এবং অন্যদের উপরও বিশ্বাস করি। কিন্তু যদি আমাদের এই বিশ্বাস ভুল স্থানে এবং ভুল ব্যক্তির উপর হয়, তাহলে আমাদের অনেক বড় দাম দিতে হয়। আজ আমি আপনাদের দেখাবো এক সাধারণ পরিবারের অসাধারণ সত্য, অপরাধের এক অদ্ভুত ধরনের সাংঘাতিক, মাথা খারাপ করে দেওয়ার মতো এক কাহিনী, যা আপনাদের বিস্ময়ে অভিভূত করে দেবে। যেটা এই পরিবারের সঙ্গে হয়েছে, আমাদের যে কারো পরিবারের সঙ্গেই এমনটা ঘটতে পারে। হ্যালো, আমি ওদের সব কথা শুনে নিয়েছি। যেরকম আমি বলছি সেরকম করো। অবনী, ওঠো। অবনী, ভয় পেও না, আমার কাছে এসো। আমার কাছে এসো। সতীশ, আমরা বেশি সময় নষ্ট করতে পারবো না। যদি সময় থাকতে হাল না ধরিস, তাহলে তো তুই জানিস। এবার যে কোনো পদক্ষেপের জন্য আমাদের তৈরি থাকতে হবে। সরে যাও, সরে যাও, সরে যাও আমার কাছ থেকে, সরে যাও, আমার ভয় করে। সরে যাও, সরে যাও আমার কাছ থেকে, সরে যাও। তোমাকে দেখলে আমার ভয় করে। অবনী, অবনী, দীপালি, ঠাকুরপো, আমি তো শুধু। তুমি আরে তুমি শুনছো? অবনী, কি করেছো তুমি? তোমাকে বারণ করেছিলাম তো আমি, যে তুমি ওর সামনে আসবে না। তোমার সাহস কি করে হয় ওর রুমে এসে দাঁড়ানোর? কি করেছো তুমি? দাঁড়াও বলছি। দীপালি, দরজাটা খোলো, দরজাটা খোলো বলছি।
দীপালি, আমি ভদ্রভাবে বলছি, দরজাটা খুলতে বললাম তো। যদি আমি দরজাটা ভেঙে ফেলি না দীপালি, তাহলে তোকে ছাড়বো না বলে দিলাম। দরজাটা খোল, দরজাটা খোল, খোলো দরজাটা, খোলো, খোলো বলছি, খোলো দরজাটা। রত্নেশ, তুই থাম। মা তুমি চুপ করো, একটাও কথা বলবে না। আমার মাথায় রক্ত উঠে গেছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। ওকে ছাড়বো না আমি, ওর আমি শেষ দেখেই ছাড়বো বলে দিলাম। রত্নেশ! দরজাটা খোল। থাম। সুযোগ বুঝে কাজ করতে হয়। বাড়ির ভেতরের কথা বাইরে যাওয়া চলবে না। একটা কথা বুঝে নে, আমাদের কথা শুনে চলতে হবে, কথার অবাধ্যতা নয়। তাছাড়া কাল সকালে জগদীশ আসবে, প্রথমে ওর সাথে কথা বলা দরকার। তারপরে রবি আসবে, জগদীশ আগে ওর সাথে কথা বলবে। তারপরে কি করতে হবে সেটা ওই বলবে যে কি করতে হবে। তুই এখন চল। আরে আসবি তো, চল। এ নাও, আর কি করতে হবে জানো তো? বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। চিন্তা করো না বললেই হয়? তুই ছোটবেলা থেকেই কম কথা বলতিস, ইন্ট্রোভার্ট টাইপের। তোর ব্যথা লাগলেও তো তুই না বলবি। আমি ঠিক আছি। বৌমা, অনেক কথা হয়েছে, এখন চলো গিয়ে একটু বিশ্রাম করো। বৌমা চলো, চলো বৌমা, চলো, এসো। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি। কিরকম কথা বলছেন স্যার আপনি? মানে বাবা, দেখুন আমি অবনীকে খুব ভালোবাসি। ও খুব ভালো থাকবে, খুব তাড়াতাড়িও সুস্থ হয়ে যাবে। চিন্তা করবেন না আপনি। আসি এখন। নমস্কার। ভালো থাকবেন। কত কষ্ট নিয়ে গেলেন উনি, কি করেননি উনি এই বাড়ির জন্য। এই পুরনো বাড়িটা নতুন করে দিল। এই জিনিসপত্র, সম্মান, অস্তিত্ব, কে করেছে এইসব? উনিই তো। আর আমরা কি করলাম? বাবা, এটা ইমোশন করবার সময় নয়। কারোর কথায় বশীভূত হয়ে আমরা আমাদের উদ্দেশ্য বদলাবো না। আমরা শুধু সেটাই করব যাতে আমাদের ভালো হবে। বুঝতে পেরেছিস? বুঝতে পারছি বাবা। আমি জানি বাবা আমাকে কি করতে হবে। কাল একই ঘটনা ঘটল, বৌমার হাত একইভাবে লাল হয়েছে। অবনী এটা আমার কাকার মতো হন। এমনিতে উনি আমার বাবার বন্ধু। ছোটবেলা থেকে আমরা কাকাই বলি। নমস্কার করো। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তোমার বিয়েতে তো আসতে পারিনি, কিন্তু তোমার জন্য উপহার এনেছি। এই শনিবার এটা গলায় পরে নিও, তোমার সুখ আর সমৃদ্ধির জন্য। অবনীমা, যাও তুমি তোমার ঘরে গিয়ে বিশ্রাম নাও। আপনি বসুন না, চা নিন। ও কোথায়? ও নিজের ঘরে আছে। ব্যাপারটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে।
সময় থাকতে যদি সবকিছু সামলাতে না পারি তাহলে অনেক কিছুই হতে পারে। দেখুন, আপনি আপনি যা হয় করুন, যেটা ভালো মনে হবে সেটাই করুন। বাঁচাও! সাপ! সাপ! বাঁচাও কেউ! বাঁচাও! সাপ! কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শান্ত, শান্ত হোক। অবনী, অবনী, আবার মিতালি, শোনো। অবনী, আমি তো বুঝতেই পারছি না যে কি করব। আজ যা হলো তারপরে তো এটাই মনে হচ্ছে যে এই সমস্যার কোনো সমাধান নেই। একটা অদ্ভুত জালে আটকে পড়েছি। তুমি একটা কাজ করো। কোথায় আমার বোন? আরে কি ব্যাপার? আর এখানে হলোটা কি? ইন্সপেক্টর স্যার, ওরা আমার বোনের সাথে তো কথা বলাচ্ছেই না, আর নাই দেখা করতে দিচ্ছে। এক সপ্তাহ থেকে ওর ফোনটাও বন্ধ পাচ্ছি স্যার। নিশ্চয়ই ওরাও কোথাও ওকে লুকিয়ে রেখেছে। দেবী সিং বাবু, আপনার বড় বৌমা রূপালীর ভাই বলতে চাইছে আপনি তার দিদিকে আপনাদের বাড়িতে বন্দি করে রেখেছেন। আগে ও বাইরে গেছে। মিথ্যে, মিথ্যে কথা বলছে। কিছুদিন আগেও আমাকে ফোন করেছিল। হ্যাঁ দীপালি, দাদা, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো না, আর আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখানে থাকতে চাই না। কি হয়েছে বোন? তুই কাঁদছিস কেন? তুই ঠিক আছিস তো? কিছু বলতে পারবো না। তুমি এখানে চলে এসো, ব্যাস। ইন্সপেক্টর স্যার, সেই সময় আমরা রাজ্যের বাইরে গেছিলাম। ফিরে এসে ওর ফোন বন্ধ পাচ্ছি। নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে আমার বোনের সাথে। আরে আমরা কিচ্ছু করিনি, সত্যি কথা বলছি। না ইন্সপেক্টর স্যার, মিথ্যে কথা বলছে না। স্যার স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না যে দীপালি আর জগদীশ কোথায় আছে। এক সপ্তাহ ধরে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গত এক সপ্তাহ ধরে আপনার ছেলে আর বৌমা উধাও হয়ে গেছে। ওদেরকে ফোনেও পাওয়া যাচ্ছে না। আর আপনারা পুলিশে কমপ্লেন করেননি? আসলে দুই ভাইয়ের মধ্যে কিছুদিন ধরে ঝগড়া চলছিল। কি নিয়ে ঝগড়া হয়েছিল? ওই একটু বিজনেস আর প্রপার্টি নিয়ে ঝগড়া হচ্ছিল। অশোক, জগদীশ আর দীপালির সব ডিটেলস নাও, বাড়ির সকলের ফোন নাম্বারও নাও। দেবী সিং বাবু, আমরা ওদেরকে খোঁজার চেষ্টা করব। তবে জিজ্ঞাসাবাদের জন্য যদি প্রয়োজন হয় আপনাদের থানায় আসতে হবে। আগে 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 নিশ্চয়ই।
এরকম কিচ্ছু নয় ইন্সপেক্টর স্যার, ওরাই লুকিয়ে রেখেছে ওদেরকে। নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল আছে যেটা লুকোচ্ছে আমাদের থেকে। আমি সেটা খুঁজেই তবে ছাড়বো। অশোক, জগদীশ আর দীপালির কল রেকর্ডস বের করো। লাস্টবার ওদের ফোন কোথায় বন্ধ হয়েছিল দেখো। স্যার। সাহস কি করে হলো এখানে আসবার? আমি তোমার নয়, মায়ের কাছে ফিরে এসেছি, যেখানে থাকার অধিকার আমার সম্পূর্ণ আছে। যখন এসেই পড়েছো, নিশ্চয়ই তুমি মনের মধ্যে কোনো ফোন দিয়ে এটে এসেছো। তুমি একদম ঠিক বুঝেছো মা। আমি এখানে আমার সম্পত্তির অংশ নিতে এসেছি। কি অংশ? এখানে তোমার কোনো অংশ নেই। অধিকার অংশ দুটোই আছে। যদি তুমি না দাও তাহলে আমি আইনের সাহায্য নেব। আচ্ছা, তুমি এখানে কোর্ট কাচারি করতে এসেছো? না, আমি আমার অংশ থেকে কিছু টাকা নিতে এসেছি, যাতে শহরে গিয়ে ব্যবসা করতে পারি। তাছাড়া কাউকে দেখছি না। সবাই কোথায়? জগদীশ দাদাকে তো দেখছি না। জগদীশ আর দীপালি একটু বাইরে গেছে। মা, আপনি যে কাজটা বলেছিলেন না, আমি করে দিয়েছি। আর কিছু করতে হলে বলুন। ও রত্নেশের স্ত্রী। আমি রত্নেশের বিয়ে দিয়েছি। কি? তোমরা দাদার বিয়ে দিয়ে দিলে আর আমাকে একবার জানালেও না? আমি ওর ছোট বোন হই আর আমাকে তোমরা কিচ্ছু জানালে না। ছাড়ো, কোনো ব্যাপার না। আমি তোমার ননদ হই। নমস্কার। তুমি হাতে ব্যথা পেয়েছো? ওই বাস এমনি একটু লেগেছে। হ্যাঁ, আসলে কাজ করতে করতে পড়ে গিয়েছিল, একটু আঘাত লেগেছে। যাও বৌমা, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। হুম। হ্যালো। হ্যাঁ, আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। সবকিছু সেরকমই হচ্ছে যেরকম আমরা ভেবেছিলাম। শুধু কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাক। হ্যাঁ, একটুও চিন্তা করো না। দেখো কি করতে পারি আমরা। মা, এই আওয়াজটা কিসের? এটা তো দাদার ঘর থেকে আসছে মনে হচ্ছে। আরে না না, আওয়াজ বাইরে থেকে আসছে, উপর থেকে নয়। না মা, তুমি বুঝতে পারছো না, এটা দাদার ঘর থেকেই আসছে। আমি দেখে আসছি গীতা, একবার। গীতা শোনো। গীতা, ছাড়বো না তোকে আমি। বেরো বাইরে। দাদা, বেরো বলছি। দাদা, তুই কি করছিস? ছাড় আমাকে। এই, ছাড়, ছেড়ে দে, ছাড়। সরে যা এখান থেকে। বৌদি, 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 কোথায় লেগেছে তোমার? সরে যা। আমি যেটা করছি ঠিকই করছি। সরে যা, সরে যা। দাদা, তুই সর এখান থেকে। তুই কি করছিস কি এসব? তুই কিছু বুঝতে পারছিস না? আর বৌদি এমন কি করেছে যে তুই ওকে এরকম নৃশংসভাবে মারছিস? হ্যাঁ? আর মা বাবা তোমরা তোমরা দুজনে দাদাকে আটকালে না? কি হচ্ছেটা কি এই বাড়িতে? হ্যাঁ বৌদি, 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 তোমার খুব লেগেছে তাই না? চলো আমরা হসপিটালে যাই। হাসপাতালে না, হাসপাতালে না, বাড়ি থাকো। বৌদি, শোন, আমি জানি তুই এসব কেন করছিস। দাঁড়া, বলছি তোকে। এই নে, তুই যা চাইছিস, আর যা এখান থেকে। আমি কোথাও যাব না। আমি জানি এখানে নিশ্চয়ই কোনো ভুলভাল হচ্ছে, আর সত্যিটা আমি খুঁজে বার করবই। মিথ্যে এমনই একটা অন্ধকূপ যাতে বহু পরিবার ডুবে যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা মিথ্যের সঙ্গ কখনো ছাড়ে না। আভনির শ্বশুরবাড়িতে এখন কি চলছে সেটা বলা সত্যি খুবই মুশকিলের। হ্যাঁ হ্যাঁ, একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। দাদা, আপনি এনাকে দেখেছেন? দেখিনি ভাই, আমি দেখিনি। ঠিক তো দাদা? আপনারা কেউ দেখেছেন এনাকে?
এখানে কোথাও, আজকে বা কিছুদিন আগে। আমার তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে। স্যার স্যার দীপালি আর জগদীশের ফোন ওরা বাড়ি থেকে বেরোতেই বন্ধ হয়ে গেছে, আর আজ এতদিন পর জগদীশের ফোন অন হয়েছে। এই দেখুন, এই লোকেশনে, এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। লেটস গো। এটা তো মিথিলের লাশ। স্যার এই তো জগদীশের ফোন, আর এই লোকেশনই দেখাচ্ছে। আচ্ছা, এমনটা নয় তো যে জগদীশ মিথিলকে মেরে পালিয়েছে? কিন্তু এমনটাও কেনই বা করবে? আর দীপালি কোথায়? আরে কে তুমি? বাঁচাও, কেউ আছে, যেতে দাও আমাকে, বাঁচাও। হ্যালো, কে বলছেন? কার নাম্বার এটা? তুই? হ্যাঁ হ্যাঁ বল। না না, এখানে আসবি না, এখানে আসবি না, বিপদ আছে। আমি ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। কি, ও মারা গেছে? হ্যাঁ, কিন্তু কে মারলো? তার মানে তুই ওকে মারিসনি? না বাবা। তাহলে ওকে মারলো কে? তাহলে ওরা ওর কাছে পৌঁছলো কি করে? আর তোর ফোনটা ওর ডেড বডির কাছে কি করে পেলো? ওটা জগদীশ, ওঠ ওঠ বলছি, ওঠ 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 না। আমায় বল, আমার বোন কোথায়? বোন কোথায় বল আমায়। আমি নিজেই জানি না ও কোথায়। শোন বলছি, সত্যি কথা বল। আমি জানি তুই কোথাও লুকিয়ে রেখেছিস ওকে। কোথায় আমার বোন? বল আমায় এক্ষুনি, নাহলে মেরে ফেলবো তোকে। আমি সত্যি বলছি, আমি জানি না ও কোথায়। দীপালি আর আমি একসাথে বেরিয়েছিলাম, কিন্তু তারপর দীপালি, তুমি দাঁড়াও এখানে, আমি এখনই আসছি। দীপালি, 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 দীপালি। আমি যখন ফেরত এলাম তখন দীপালি ওখানে ছিল না। দীপালি কোথাও উধাও হয়ে গেল। সেটা তো আমিও জানি না বাবা, জানি না কোথায় চলে গেল। হয় পালিয়েছে, না হলে কেউ তুলে নিয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না বাবা। আমি ওর দাদাকেও বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও শোনেনি। মিথ্যে কথা বলছিস তুই। দেখ দেখ, বলে দে কোথায় আছে আমার বোন, নাহলে আমি তোকে। সময়ের সঙ্গে সঙ্গে সব সমস্যারই সমাধান হয়, কিন্তু অভনির শ্বশুরবাড়ির এই গল্পটা সময়ের সঙ্গে সঙ্গে আরো জটিল হয়ে উঠছে। রহস্যের এই খাত এতটাই গভীর যে অন্ধকার ছাড়া আর হাতে কিছুই আসছে না। আর যেটা হাতে আসছে সেটা হলো মৃতদেহ। মিথ্যের এই খেলা আর কত প্রাণ নেবে সেটা হয়তো এই মুহূর্তে এই খেলার খেলোয়াড়ও জানে না। না না, দীপালির উধাও হয়ে যাওয়া আর মিথিলের মার্ডার, এই মামলা তো আরো জট পাকিয়ে যাচ্ছে। শোন, সবকিছু শান্ত যতক্ষণ না হচ্ছে তুই রাজস্থানের বাইরে কোথাও চলে যা, বুঝতে পারলি না? ওতেই আমাদের সবার ভালো, বুঝলি তুই? হ্যাঁ বর্ডারটা তাহলে আমিই পার করে দিই। হ্যাঁ।
কেন মেরেছো মিথিলকে? আর দীপালি কোথায়? স্যার আমি মারিনি স্যার, আমি জানি না দীপালি কোথায়। বেশি চালাক হতে চেও না, বুঝেছো? দীপালি নিজে ফোন করে মিথিলকে তার সঙ্গে নিয়ে যেতে বলেছিল। ও তোমার বাড়িতে থাকতে চাইতো না, ভয় পাচ্ছিল। তারপর তুমিও ওকে কোথাও নিয়ে গেছো। বলো দীপালি কোথায়, বলো দীপালি কোথায়, বলো। স্যার আমি জানি না স্যার, আমি দীপালিকে নিজেই বলেছিলাম যে ফোন করে ওর দাদা থেকে সাহায্য নিতে। তুমি? হ্যাঁ স্যার, স্যার গত 15 দিন ধরে কাজের জন্য আমি বাড়ির বাইরে ছিলাম। আর স্যার দীপালি আমায় বারবার কল করছিল। জগদীশ, আমি মা, ঠাকুরপো, বাবা এদেরকে কি করে বোঝাবো যে আমি কিছুই করিনি, আমি নির্দোষ। আরে ওরা তো এটাই বিশ্বাস করে যে অবনীর ওপর বারবার আমার জন্যই সব বিপদ আসে। আমি জানি দীপালি তুমি এরকম নও। তুমি এক কাজ করো, যতক্ষণ আমি ফিরে আসছি তুমি অবনীকে বোঝাও। অবনী যদি বুঝতে পারে তাহলে ও বাড়ির সবাইকে বুঝিয়ে দিতে পারবে। স্যার আমার কথা মতোই সেই রাত্রে দীপালি অবনীর ঘরে কথা বলতে গেছিল। অবনী, তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো জাদু টোটকা কিচ্ছু করিনি। আমি তো তোমাকে আমার ছোট বোন মনে করি, খুব ভালোবাসি তোমাকে আমি অবনী। আর জানি না কেন বাড়ির সবার এটা মনে হয় যে আমি তোমার উপর কালা জাদু করি, কিন্তু তুমি বলো না অবনী, আমি এরকম কেন করব? আমার থেকে সরে যাও, ভয় করে আমার তোমাকে। স্যার সেই রাত্রে হঠাৎ করে ঘরের মধ্যে সাপ আসায় সবাই এটাই ভেবেছিল যে এর জন্য দীপালি দায়ী। স্যার পরের দিন আমি যখন বাড়ি গেলাম তখন ভয়ে পাতা সাপ আনবি? আরে ছাড়, আরে ছেড়ে দে, কি হচ্ছে? কি করছো তুমি? ওকে মেরে ফেলবে নাকি? আরে জগদীশ, ও একটা মেয়ে না, ও ডাইনি, ডাইনি। করো তুমি। আরে ও আমার অবনীকে মারতে চায়, সাপ রেখেছিল অবনীকে মারার জন্য। এই হলো সে, এ আমার জীবনটাকে নষ্ট করতে চায়। চুপ করো। চল চল এখান থেকে। আমি ডাইনি নই জগদীশ, আমি ডাইনি নই। এবার একটাই মাত্র পথ খোলা আছে বাবা, তার আগে ও আমার অবনীকে শেষ করে দিক। এই মেয়েটা কি মেরে ফেলি। এক মিনিট একটা কাজ করি, ওকে এখানে মারছি না। লোকে জিজ্ঞাসা করলে আমরা কি বলবো? একটা কাজ করি, ওকে জঙ্গলে নিয়ে যাই, ওখানেই মেরে ফেলবো। কিন্তু আমি এরকমটা করতে চাইনি স্যার, কারণ আমি জানতাম ও ডাইনি নয়। এগুলো শুধুমাত্র দীপালিকে বাঁচানোর জন্য করছিলাম, না হলে ওরা সবাই সেই রাত্রেই দীপালিকে মেরে ফেলতো। আমরা সেই রাত্রেই বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। স্যার দীপালি হারিয়ে যাওয়া আমি খুব অস্থির হয়ে গেছিলাম, আর ওর দাদা আমাকে যখন ধরে ফেললো আমি খুব ঘাবড়ে গেছিলাম স্যার। তুমি যদি মিথিলকে না মারো তাহলে মিথিলকে মারলোটাকে? আর দীপালি কোথায়? বলছি শোনো, যদি তুমি কখনো জানতে পারো যে আমার মধ্যে কোনো খুঁত আছে, তখনও কি তুমি আমার পাশে এভাবেই থাকবে? অবনী, আমি তোমাকে খুব ভালোবাসি, আর সারা জীবন বেশিই যাব। রত্নেশ, তুমি কথা দাও আজ আমাকে, যাই হয়ে যাক না কেন তুমি আমার পাশে সবসময় থাকবে। কোনোদিন না। অবনী, 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 কি হলো তোমার? অবনী কি হলো? বৌমা, 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 আমাদের সেটাই করতে হবে যেটা বাবাজি বলেছেন। আরে তুই কি দেখছিস, কি ভাবছিস? ওর প্রাণ তো বাঁচাতে হবে। চল চল এক্ষুনি।
বৌমা, বৌমা, অবনী 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 বৌমা, বৌমা। অবনী স্যার, দীপালির লাশ পাওয়া গেছে হাইওয়ের পাশের জঙ্গলে। কি? না, এটা হতে পারে না। দীপালি! আর একটা কথা স্যার, আমরা এদের ফ্যামিলির সমস্ত কল ডিটেলস চেক করেছি, তার মধ্যে একটা নম্বরে সব থেকে বেশি কল হয়েছে। এই দেখুন। আমি শুনলাম দেবী সিং আর জগদীশ কাল রাত থেকে থানায়। এসব কি হচ্ছে আপনাদের বাড়িতে? অবনী কোথায়? ডাকো অবনীকে, ওর সঙ্গে দেখা করব। দাদা, কাল রাতে একটা ঘটনার জন্যে বৌমার মৃত্যু হয়েছে। কি কি বলছে তোমার মা? দাদা, কি করেছো তুমি অবনীর সঙ্গে? না বললে গুলি চালিয়ে দেব। বাবা দাদা, আগে বলো। বাবা আমার কথা দাদা। শোনো। সত্যিটা এটাই হলো যে কাল রাতে আবার আমার অগ্নির ওপর কালো ছায়া পড়েছিল, আর আমি সেটাই করেছি যেটা প্রভাকর কাকু আমাকে করতে বলেছিল। যখনই অবনীর শরীরে ওই ডাইনির কালো জাদু কাজ করতে থাকবে, ওকে লোহার ডান্ডা দিয়ে মারবে, যতক্ষণ না ওই ডাইনির ছায়া ওর শরীর ছেড়ে চলে না যাচ্ছে। আমি শুধু ওই কালো ছায়াটাকে তাড়াতে চেয়েছিলাম, কিন্তু আমি সত্যিই জানতাম না যে ওই কালো ছায়া তাড়ানোর চক্করে অবনী চলে যাবে। আর আমরা খুব ঘাবড়ে গিয়েছিলাম দাদা, সেই কারণে পেছনের বাগানে ওর মৃতদেহটা পুঁতে ফেলেছি। শেষ করে দিল। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে এক বৌমাকে ডাইনি বলে দেওয়া আর ঝাড়ফুঁক করে দ্বিতীয় বৌমার চিকিৎসা করা বর্তমান সময়ে চমকে দেওয়ার মতো ঘটনা, কিন্তু কটু সত্যও বটে। দুটো হত্যা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও দেবী সিংহের পরিবার সত্যি কথা বলছে না। এমন কোনো গভীর সত্য আছে যেটা প্রকাশ হবে বলে পুরো পরিবার ভয় পাচ্ছে। এই নিন, আপনি তান্ত্রিক তান্ত্রিক করছিলেন না, এই যে আপনার তান্ত্রিক। আর শুধুমাত্র এর জন্য আমার মেয়েটা শেষ হয়ে গেল। ছাড়ুন ওকে, ছাড়ুন। আমি এটাই বলতে এসেছিলাম যে একটা লোকের জন্য শুধু অবনীর নয়, দীপালিরও প্রাণটা গেছে। হ্যাঁ, একদমই তাই। হাইওয়েতে ওর লাশ পেয়েছে। একটা নয়, বরং দুজন বৌমা খুন হয়েছে। স্যার, আমরা এসব জেনে শুনে করিনি। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমরা আমাদের বৌমাকে মারতে চাইনি। আমি সত্যি বলছি, এটা শুধু একটা দুর্ঘটনা, আর কিচ্ছু নয়। মারতে চাননি, তবুও ওরা দুজন মারা গেছে। কারণ একটা মানুষ তার অর্থ দিয়ে তার মিথ্যে সম্মান বাঁচাতে চাইছিল, সত্যিটা লুকিয়ে সম্পর্ক কিনতে চাইছিল। কেন? ঠিক বলছি তো আমি, কিশোরী লাল বাবু? কি বাজে কথা বলছেন? বাজে কথা? এ নিয়ে এসো ওকে। দীপালি আর জগদীশের কল রেকর্ড দেখে আমরা কিচ্ছু পাইনি, কিন্তু যখন গীতা আমাদেরকে আপনির জন্য এখানে ডাকলো, তখন আমাদের সন্দেহ আরো গভীর হলো। তখনই ভাবলাম সকলের কল রেকর্ড দেখা যাক, আর জানতে পারলাম যে দেবী সিং বাবু আর দিগ্নেশ দীর্ঘদিন একজনেরই টাচে ছিল, প্রভাকর। প্রভাকর বলছিল যে ও দেবী সিং এর বন্ধু, ওনাকে চেনেন, কিন্তু টাচে ছিল কিশোরী লালের। কে ঠিক বলছি তো আমি? আমার মেয়ে অবনীর উপর কোনো ডাইনি বা ভূতের ছায়া পড়েনি, ওর উপর কোনো জাদুটনাও হয়নি। ওর তো ছোটবেলা থেকেই
মৃগীর অসুখটা ছিল। যত সময় গেছে ওর অসুখটাও ক্রমশ বেড়েছে। ভয় পেতাম যে আমার অসুস্থ মেয়েটাকে কে বিয়ে করবে। সেই জন্য আমি আমার অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে ওর বিয়ে দিয়েছিলাম, আর ওদের এত পরিমাণ পণ দিয়েছিলাম যাতে ওরা আমার কন্ট্রোলে থাকে, যাতে আমার অবনীর বিয়েটা টেকে যায়। কিন্তু এক সপ্তাহ পরে রজনীশ আমার কাছে এলো, এসে বলল অবনী অসুস্থ, ও ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি কথা ঘুরিয়ে দিয়েছিলাম। বলেছিলাম সমস্যা তোমাদের বাড়িতে, অবনীকে ফুলের মতন মানুষ করেছি, যাও নিজের বাড়িতে সমাধান খোঁজো। তারপর জানলাম যে দেবী সিং কোনো তান্ত্রিকের সাহায্য নিচ্ছে। তখন আমি তান্ত্রিকের সঙ্গে কথা বলি, প্রভাকর, তোমাকে দেবী সিং আর তার পরিবারের লোকদের বোঝাতে হবে যে অবনীর এই অবস্থার জন্য দায়ী হলো তাদের বড় বউ দীপালি। কিন্তু তুমি এটা করবে কি করে? কি করতে হবে সেটা আমার উপর ছেড়ে দিন শেঠ মশাই, আপনি শুধু আমার খেয়াল রাখুন। আমার লোক যাবে তোমার কাছে। আচ্ছা ঠিক আছে। কিশোরীলাল বাবু আমাকে দীপালিকে ডাইনি প্রমাণ করার জন্য অনেক টাকা দিয়েছেন, আর আমি এমনটা করেছি আপনার সাহায্যে। আর প্রভাকরকে সঙ্গ দেওয়ার জন্য আমি অবনীকে রাজি করিয়েছিলাম। সেদিন যখন আমি অবনীর সঙ্গে দেখা করতে গেছিলাম তো মনে হয়েছিল যে নাটক করা খুব সহজ, বিয়েটা টিকে যাবে। কিন্তু মিথিলের পুলিশ কমপ্লেনের পর আর গীতার আসবার পরে অবনী ভয় পেয়েছিল। ও যদি আমার এই রোগটার কথা জেনে যায় তাহলে বাবা, আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তুমি যেভাবেই হোক পুলিশকে আমাদের বাড়ি থেকে দূরে রাখো, তাহলে সবকিছু শেষ হয়ে যাবে বাবা। নিজের মেয়ের সত্যতা লুকোনোর জন্য কিছু না কিছু তো করতেই হতো। দীপালি যাতে বাইরে এইসব কথা না বলে, সেই জন্য ওর মৃত্যু দরকার ছিল। একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। দীপালি, তুমি দাঁড়াও এখানে, আমি এখনই আসছি। খুব ভালো হয়েছে দাদা আপনি খুলে দিয়েছেন, নাহলে জগদীশ আমাকে বন্ধ করে দিয়ে চলে গেছিল। অনেক ধন্যবাদ। শুধু এইটুকু কথা, এই কথাগুলো লোকানোর জন্যই আপনি আমাদের ঠকালেন। তিনটে জীবন শেষ হয়ে গেছে জানেন আপনি।
আরে আপনি যদি আগে বলতেন তাহলে আমি নিজে গিয়ে অবনীর চিকিৎসা করাতাম, ডক্টরের কাছে নিয়ে যেতাম। স্ত্রী হতো আমার, ভালোবাসতাম ওকে, পণ নেওয়ার জন্য বিয়ে করিনি আমি, ভালোবাসতাম ওকে। আপনি শুধু এই একটা মিথ্যে দিয়ে আমাকে অবনীর হত্যাকারী বানালেন। আপনি এসব এই বিয়ে রক্ষা করার জন্য করেননি, আপনি এসব করেছেন যাতে আপনি আপনার মিথ্যে সম্মান লোকাতে পারেন, নিজের অস্তিত্ব বাঁচাতে পারেন। অবনী যেখানেই আছে না, কোনোদিন ক্ষমা করবেন আপনাকে। আমি মারিনি অবনীকে, আমি মারিনি অবনীকে, আপনি মেরেছেন ওকে, আপনি মেরেছেন ওকে। সমস্ত পৃথিবীর কোনো মেয়ে আপনাকে কখনো ক্ষমা করবে না, আর হয়তো আমাকেও নয়। আর জানি না কিভাবে অন্ধবিশ্বাসের জন্য নিজের বিশ্বাসটা গেল, আর তার জন্য নিজের বৌমাকেও হারালাম। নিয়ে চলো এদেরকে, চলো চলো। আশ্চর্যের ব্যাপার তাই না, যে সমাজে আজও এমন অনেক লেখাপড়া জানা মানুষ আছে যারা জাদুটোনা, বশীকরণ, ডাইনি, হাওয়া বাতাস এই সমস্ত বিষয়ে বিশ্বাস করে। শিক্ষার কোনো অর্থই হয় না যদি মানুষের মধ্যে বোধ না জন্মায়। অন্ধবিশ্বাস আপনার ভাবনাকে, আপনার মানসিকতাকে একেবারে পঙ্গু করে দেয়, আর তারপর আপনি ঠিক ভুল, সত্যি মিথ্যের ফারাকটা বুঝতে পারবেন না। আর এমন মানুষরাই সব সময় অপরাধীদের নিশানা হয়। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে সার্টিফাইড ডাক্তারের কাছে যান। ঝাড়ফুঁক, ভূত প্রেত, তাবিজ কবচে যারা বিশ্বাস করে তাদের থেকে নিজেকে এবং নিজের পরিজনদের দূরে রাখুন। বিশ্বাস খুব দামি জিনিস, তাই এটা ভুল ভাবনা বা ভুল মানুষের উপর ব্যয় করবেন না। যদি আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে চান তাহলে ভীষণ জরুরি হলো যে অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। কাউকেই নিজের সমস্যা, নিজের বিশ্বাসের ভুল সুযোগ নিতে দেবেন না। অজ্ঞানতার আড়ম্বরকে ছেড়ে দিয়ে বিজ্ঞানের আলোর মধ্যে বাঁচতে শিখুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।